দেখুন, ইসরায়েল এবং আমেরিকা মিলে যে ইরানের উপর কন্টিনিউ অ্যাটাক করে যাচ্ছে, এর পিছনে কারণটা কি? ইরান যে এত সুন্দর, এত ভালোভাবে রেসপন্স করতে পারছে, কিভাবে করতে পারছে? আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমেরিকা ইতিপূর্বে যত জায়গায় যুদ্ধ করেছিল, ইরাক বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, যত জায়গায় যুদ্ধ করেছিল, সব জায়গায় এই যুদ্ধের পিছনে আমেরিকার মূল উদ্দেশ্য ছিল তেল। ভাবুন তো, পৃথিবীতে সমস্ত মানুষগুলো শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার পুরো কন্ট্রোল যদি আপনার হাতে চলে আসে, আপনি যেভাবে চান সেভাবে মানুষকে শ্বাস নিতে বাধ্য করতে পারেন, তাহলে আপনার পরিস্থিতিটা কেমন হয়? আর যদি পৃথিবীর মানুষগুলো যেই পানীয় পান করতেছে, সেই পানির কন্ট্রোল যদি পুরোপুরি ভাবে আপনার হাতে চলে আসে, তাহলে আপনি কি পরিমাণ ধনী হতে পারবেন? যাকে মন চায় তাকে পানি দিতে পারবেন, যাকে মন চাবে না তাকে পানি দিবেন না, যাকে আপনার পছন্দ তাকে পানি দিবেন, যাকে পছন্দ না তাকে পানি দিবেন না। আর এই পানির কন্ট্রোল যদি আপনার হাতে পরিপূর্ণভাবে চলে আসে, আপনি কি পরিমাণ ধনী হয়ে যাবেন? পৃথিবীর মূলে কয়েকটা জিনিস। একটা হলো টেকনোলজি। টেকনোলজি পুরোটা আমেরিকার হাতে আছে। সোশ্যাল মিডিয়া যতগুলো আছে প্রায় সবগুলো আমেরিকার। ফেসবুক দেখুন, ইনস্টাগ্রাম দেখুন, টুইটার দেখুন, ইউটিউব দেখুন, সম্পূর্ণ আমেরিকার কন্ট্রোলের মধ্যে আছে। অর্থাৎ পুরো পৃথিবীর মানুষ মিলে যা ব্যবহার করে তা সম্পূর্ণরূপে আমেরিকার কন্ট্রোলে। তাহলে প্রযুক্তি আমেরিকা নিয়ন্ত্রণ করে, এবং ওয়ার্ল্ডের যত অ্যাডভান্স মিলিটারি ইকুইপমেন্ট আছে এর প্রায়ই আমেরিকা উদ্ভাবন করে। তাহলে অস্ত্রের দিক থেকে আমেরিকা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। তাহলে এতক্ষণ আমরা দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, একটা হলো টেকনোলজি আর একটা হলো মিলিটারি ইকুইপমেন্ট। টেকনোলজি আমেরিকার কন্ট্রোলের মধ্যে আছে, মিলিটারি ইকুইপমেন্ট আমেরিকার কন্ট্রোলের মধ্যে আছে। তৃতীয় বিষয় যেটা পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করে, সেটা হলো পেট্রোলিয়াম, তেল। পুরো পৃথিবীর মধ্যে যতগুলো উড়োজাহাজ উঠছে, প্রত্যেকটা উড়োজাহাজ ওয়েল ব্যবহার করে, তেল ব্যবহার করে, যেই ধরনের তেল হোক না কেন তেল ব্যবহার করে। যতগুলো সামুদ্রিক জাহাজ আছে, প্রত্যেকটা সামুদ্রিক জাহাজ মাত্রাতিরিক্তভাবে তেল ব্যবহার করে, এবং যতগুলো ট্রেন বা বাস চলাচল করতেছে এগুলো তেল বা গ্যাস ব্যবহার করে। তাহলে তেল এবং গ্যাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, জিনিস এই সময়ের মধ্যে। এবার চিন্তা করে দেখুন, এই তেল এবং গ্যাসের উপর যে দেশের কন্ট্রোল চলে আসবে, সেই দেশ কতটা ধনী হয়ে যাবে। আর আমেরিকা এটাই চাচ্ছে যে তেল এবং গ্যাসের উপর পুরোপুরি কন্ট্রোল সে যেন নিয়ে নিতে পারে। এই তেল এবং গ্যাস উৎপাদন করে যে সকল দেশগুলো ওয়ার্ল্ডের মধ্যে আছে, সেই সকল দেশগুলোকে হয়তো সে মেরে শেষ করে দিবে, অথবা তাদের তেলের কন্ট্রোল সে পুরোপুরি নিয়ে নিবে। এই পরিকল্পনা নিয়েই আমেরিকা এবং তার এলাই যারা আছে এরা সামনের দিকে এগোচ্ছে। আফ্রিকার দেশ লিবিয়ার তেলের উপরে আমেরিকার যখন নজর পড়ে যায়, তখন এই লিবিয়ার তেলগুলোকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য পুরো লিবিয়াকে তারা তহস নহস করে দেয়, এবং গাদ্দাফিকে মেরে পুরো লিবিয়ার তেলের উপর তারা কন্ট্রোল নিয়ে নেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যে কোনো মূল্য হোক তাকে সিরিয়া থেকে সরাইতে বাধ্য করেছে, এবং সিরিয়াটাকে তহস নহস করে দিয়ে বিভিন্ন মিলিটেন্ট তৈরি করে দিয়ে তাদের মাঝখানে পরস্পর যুদ্ধ লাগিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে, মাঝখান থেকে তেলগুলো আমেরিকা নিয়ে যাচ্ছে। যখন ইরাকের তেলের দিকে তাদের নজর পড়ে, তখন ইরাকের মধ্যে সাদ্দাম হোসেনকে যে কোনো মূল্যে উৎখাত করতে হবে, সাদ্দাম হোসেনের তেলগুলো তাদের নিয়ে যেতে হবে। এই জন্য সাদ্দাম হোসেনের উপর মিথ্যা ফলস এলিগেশন আনে যে তার কাছে মাস ডিস্ট্রাকশন অথবা নিউক্লিয়ার ওয়েপন আছে, ওই নিউক্লিয়ার ওয়েপন সে বানাচ্ছে বা তার কাছে আছে। এই সকল অপবাদ তার উপর দিয়ে তাকে, তার দেশটাকে ধ্বংস করে দিয়ে, তাকে হত্যা করে, তাকে মেরে তার দেশের সমস্ত তেলগুলো আমেরিকা কন্টিনিউ নিয়ে যাচ্ছে। আর এই দেশগুলো ছাড়া বাকি যে আরব দেশগুলো আছে যাদের কাছে প্রচুর পরিমাণ তেল অথবা গ্যাসের মজুদ আছে, সেই দেশগুলো আমেরিকাকে জিহুজুর করে আসার কারণে আমেরিকা এখনো তাদের প্রতি কোনো প্রকার নজর দিচ্ছে না। এরা যদি কালকে জিহুজুরি করা বন্ধ করে দেয়, তাহলে কালকে এদের অবস্থাও ইরাক, সিরিয়া, লিবিয়ার মতোই হবে। ধরুন এমন যদি একটা রুলস তৈরি হয় যে পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে, তবে সেটা বাংলাদেশি টাকায় করতে হবে, বাংলাদেশি টাকাই করা বাধ্যতামূলক, তাহলে কি পরিমাণ টাকার মালিক বাংলাদেশ হবে এবং কি পরিমাণ ধনী বাংলাদেশ হবে। আজ আমেরিকা এই পলিসি অবলম্বন করতেছে, পেট্রোল আমাদের কাছ থেকে কিংবা পেট্রোলের দাম আমাদেরকে দিতে হবে, তার জন্য ডলারও আমাদের কাছ থেকে কিনতে হবে। পেট্রোলও আমাদের কাছ থেকে নিবা, ডলারও আমাদের কাছ থেকে নিবা, এরপরে ওই পেট্রোলের বিনিময়ে ডলারের মাধ্যমে আমাদেরকে পে করবা। এই জন্য আমেরিকা এই তেল এবং গ্যাসের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিজের হাতের মধ্যে নিতে চায়। যে দেশ আমেরিকার এই ক্যালকুলেশনের বিরোধিতা করে, পেট্রো ডলারের বিরোধিতা করে, এই দেশকে যে কোনো মূল্য হোক খতম করে দেওয়া আমেরিকার সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যখন পেট্রো ডলারের বিরোধিতা করতে গেলেন, তখন তার উপরে ফলস এলিগেশন এনে যে সে পরমাণু বোমা তৈরি করতেছে, তার কাছে মাস ডিস্ট্রাকশনের মতো অস্ত্র আছে, এই সকল ফলস এলিগেশন তার উপর এনে তাকে পুরোপুরি ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে তাকে হত্যা করে ফেলে। পরবর্তীতে সকলে স্বীকার করতে বাধ্য হয়, এবং আমেরিকাও স্বীকার করতে বাধ্য হয় যে না, সাদ্দাম হোসেন কোন প্রকার নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছিল না। এভাবে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তারা সরিয়ে তাদের তেলগুলো কুক্ষিগত করতে সক্ষম হয়। আমেরিকা মহাদেশের আরেক দেশ ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ রাত 2টার সময় আমেরিকা কিডন্যাপ করে নিয়ে যায় শুধুমাত্র তেলের জন্য।
আফসোসের বিষয় হলো পুরো পৃথিবী তাকিয়ে এগুলো দেখছে, কিন্তু কারো কিছু করার নেই, কারণ ক্ষমতাবানের ক্ষমতার কাছে কেউ কিছু বলতে পারে না, সকলকেই মাথা নত করে থাকতে হয়। সবচেয়ে বড় উদাহরণ ইন্ডিয়ার নরেন্দ্র মোদী। সর্বশেষ যখন ইরানের উপরে নিউক্লিয়ার বোমা বানানোর এলিগেশনস লাগায়, এর মধ্যে ইরান এবং আমেরিকার মাঝখানে একাধিকবার কথাবার্তা চলতেছিল। সর্বশেষ যখন কথাবার্তা চলতেছিল, কথাবার্তা চলা অবস্থায় ওরা ইরানের উপর হামলা করে দেয়। ইরানের উপর হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সাথে থাকা বড় বড় কমান্ডারদেরকে ওরা হত্যা করে ফেলে। আমেরিকা, ইসরায়েল এবং এদের যারা এলাই আছে, এদের ইরানের সাথে আলোচনায় বসার কোনো প্রকার উদ্দেশ্য এবং কোনো প্রকার মন মানসিকতা নেই। এরা আলোচনা খেলা খেলে ইরানকে ধ্বংস করার পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। এরা চাইলে ইরানের অন্য কোনো জায়গায় হামলা করতে পারতো, অন্য কোনো স্থানে হামলা করতে পারতো, কিন্তু এরা সেখানে সেই হামলাটা করেনি। এরা সরাসরি ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলেছে। এরা কোনো প্রকার আলোচনা চায় না। এরা চায় ইরানকে ধ্বংস করে দিতে, ইরানকে বরবাদ করে দিতে এবং ইরানের তেলগুলো এরা নিয়ে যেতে। এরা যদি আলোচনা চাইতো, এরা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হামলা করেছিল, কিন্তু টোকিওতে হামলা করেনি, কারণ তারা আলোচনার একটা রাস্তা খোলা রেখেছিল। কিন্তু ইরানে কোনো প্রকার আলোচনার রাস্তা তারা খোলা রাখেনি। তারা সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পুরোপুরি মিসাইল মেরে ধ্বংস করে দেয়। ট্রাম্প ইরানের সাথে আলোচনার কোন পথ খোলা কেন রাখলেন না? কারণ ট্রাম্প মনে করেছিলেন 2 দিনের মধ্যে সে ইরানকে পুরোপুরি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। সে ইরানে হামলা করবে, আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাবে, ইরানের সমস্ত মানুষগুলো রাস্তায় এসে প্রোটেস্ট করবে এবং ইরানি রেজিম থেকে তারা পুরোপুরি ক্ষমতা হাতে নিয়ে নেবে। কিন্তু ট্রাম্প এটা কল্পনাও করতে পারেনি ইরান এইভাবে আমেরিকাকে রেসপন্স করবে। আমেরিকার পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকার যেখানে যেখানে রাজত্ব ছিল, সমস্ত রাজত্ব মধ্যপ্রাচ্যের মধ্যে তহস নস করে দিয়েছে ইরান। এরা টের পায়নি খামেনি কি জিনিস। খামেনি এমন এক জিনিস, খামেনিকে যখন তার কমান্ডাররা বললো যে আপনি বাংকারের মধ্যে চলে যান, কারণ যে কোনো মুহূর্তে মিসাইল গায়ের মধ্যে আসতে পারে, তখন খামেনি বলল না, আমার পক্ষে বাংকারের মধ্যে যাওয়া সম্ভব না, কারণ আমার দেশে প্রায় 9 কোটির মতো মানুষ, আগে ওদেরকে বাংকারের মধ্যে নিয়ে যাও। ওরা যদি বাংকারের মধ্যে গিয়ে সেফ থাকে তাহলে আমি বাংকারের মধ্যে যাব। ওরা যদি বাংকারের মধ্যে না যায়, ওরা যদি সেফ না থাকে, তাহলে বাংকারের মধ্যে আমি গিয়ে কিভাবে সেফ থাকবো? আমেরিকা এবং ইসরায়েল হিউম্যানিটির সকল সীমা পার করে গিয়েছে। ওরা ইরানের নারীদের জন্য ফ্রিডম চায়, ওরা ইরানের নারীদের জন্য স্বাধীনতা চায়। ওরা বলে ইরানের নারীরা স্বাধীন না। ওরা এই কথা বলে একটা স্কুলের মধ্যে বোম মেরে 150-এর বেশি শিশু বাচ্চাকে ওরা শহীদ করে ফেলে। আর এই মানুষগুলো আবার এসে হিউম্যানিটির কথা বলে। এতগুলো মেয়েকে ওরা মিসাইল মেরে ফেললো। আর এটা তো সম্পূর্ণরূপে জেনেভা কনভেনশনের প্রকাশ্য রূপে লঙ্ঘন। তারপরও ওদের কিচ্ছু আসে যায় না, কারণ আইন পাওয়ারফুল মানুষরাই তৈরি করে। পাওয়ারফুল মানুষদের জন্য কখনো আইন থাকে না। আমেরিকা সবচেয়ে বড় পাওয়ারফুল দেশ, এই জন্য ওর জন্য কোনো আইন নাই। আইন তো ছোট ছোট দেশগুলোর জন্য। একটি স্বাধীন দেশে হামলা করে ও দেশের সর্বোচ্চ নেতাকে মেরে ফেললো, ও দেশের বড় বড় লিডারদেরকে মেরে ফেললো, কেউ কিছু বলার নেই, সবাই চুপচাপ বসে বসে খেলা দেখতেছে। আর আপনি টাইমিংটা দেখুন না, রমজান মাসে ওরা হামলা করেছে। 2 মাস পূর্বে যখন ইরান রাস্তার মধ্যে প্রোটেস্ট করতেছিল, তখন ওরা হামলা করেনি। রমজানের মধ্যে হামলা করে ওরা এমন একজন মানুষকে মেরেছে যিনি ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা বলা হয়, এমন একজন মানুষকে ওরা মেরে ফেলেছে। এবার আসি সরাসরি লড়াইয়ের ফিল্ডে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের চতুর্পাশে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের মধ্যে তারা তাদের বেসগুলো তৈরি করে রেখেছে এবং এই বেসগুলোর মধ্যে তারা এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে রেখেছে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর কারণে ইরানের জন্য ইসরায়েলে আঘাত করানো একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকাতে আঘাত করা দূরের কথা। তাই ইরান ভাবলো, আমাদেরকে যদি ইসরায়েলে আঘাত করতে হয়, তাহলে আমাদের আশপাশে ইসরায়েল এবং আমেরিকার যতগুলো বেজ আছে, আগে এই বেজগুলোকে ধ্বংস করতে হবে। আর এই পরিকল্পনা নিয়ে ইরান তার আশপাশে যতগুলো আরব দেশ, গালফ কান্ট্রি আছে এবং যতগুলো গালফ কান্ট্রিতে আমেরিকান এবং ইসরায়েলি বেজ আছে, ওই বেজগুলোতে সর্বপ্রথম ইরান হামলা করে। কাতারে থাকা আল উদেইদ ইউএস এয়ারবেজের মধ্যে ওরা এমন হামলা করে, যেখানে ইউএস এর সবচেয়ে বড় রেডার সিস্টেম লাগানো ছিল। এমন একটা রেডার সিস্টেম লাগানো ছিল যেটা 5000 দূরের যেই কোনো প্রকার মিসাইলকে তাকে শনাক্ত করতে পারে এবং এই শনাক্ত করে সেটার তথ্য আমেরিকা এবং ইসরায়েলের কাছে পাঠিয়ে দিতে পারে, যার কারণে ওখান থেকে ওরা এটাকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ইরান শুধু একটি শাহেদ ড্রোনের মাধ্যমে পুরোপুরি ধ্বংস করে দেয়। আপনি চিন্তা করুন, যে ড্রোনের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা হয়, রেডারটাকে ধ্বংস করা হয়, সেই ড্রোনের মূল্য মাত্র 18 থেকে 20 লক্ষ টাকা। আর যে এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা হয় ড্রোনের মাধ্যমে, সেই এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে এর মূল্য বাংলাদেশে প্রায় 12,000 কোটি টাকা। এবং ইরান যে মিসাইলগুলো ছুড়ে ইসরায়েল এবং আমেরিকান এয়ার বেসগুলোকে লক্ষ্য করে, সে এক একটা মিসাইলের দাম অত বেশি না, কিন্তু এগুলাকে ইন্টারসেপ্ট করার জন্য ইসরায়েল এবং আমেরিকা যে মিসাইলগুলো নিক্ষেপ করে, সেই এক একটা মিসাইলের দাম প্রায় 36 কোটি টাকার মতো। আর যেই শাহেদ ড্রোনের কথা বলতেছিলাম, এক একটা শাহেদ ড্রোন এতটা কার্যকরী ভূমিকা পালন করতেছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের মধ্যে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আর একটা শাহেদ ড্রোন
এর মূল্য প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা। 1000 শাহেদ ড্রোন প্রায় ইরান এক মাসের মধ্যে তৈরি করতে পারে। কিন্তু এই শাহেদ ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য যে মিসাইলগুলো আমেরিকা এবং ইসরায়েল তৈরি করে, সেই মিসাইলগুলো প্রায় 600 মতো মিসাইল আমেরিকা এবং ইসরায়েল তৈরি করতে পারে এক বছরের মধ্যে। এক বছর লেগে যায় মাত্র 600 ইন্টারসেপ্ট তৈরি করার জন্য। আর ইরান এক মাসে 1000-এর বেশি ড্রোন তৈরি করে ফেলতে পারে। আর এই ইরানের মিসাইল এবং শাহেদ ড্রোনের কারণে আমেরিকার যে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা ইন্টারসেপ্ট করার যে মিসাইলগুলো আছে, এগুলোর এখন প্রচুর পরিমাণ কমতি দেখা দিয়েছে। ওরা চাইতেছে ইউক্রেন থেকে এগুলো নিয়ে আসার জন্য। ইউক্রেন থেকে এগুলো তো আনা সম্ভব না, কারণ ইউক্রেন থেকে যদি এই মিসাইলগুলোকে ইরানের আশপাশে নিয়ে আসা হয়, গালফ কান্ট্রিগুলো এবং ইসরায়েলে নিয়ে আসা হয়, তাহলে ইউক্রেনকে রাশিয়া সহজেই দখল করে নিয়ে যাবে। অপরদিকে স্ট্রেইট অফ হরমুজ প্রণালীকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ইরান পুরো বিশ্বের জন্য। কিন্তু ইরান, চায়না এবং পাকিস্তানের জন্য সামান্য কিছুটা ছাড় দিয়ে রেখেছে। চাইনিজ এবং পাকিস্তানি জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করতে পারে, অন্য কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করতে পারে না। যদি কেউ আসেও, ইরান সেখানে এই জাহাজগুলো জিপিএস ব্লক করে দেয়। জিপিএস ব্লক করে দেওয়ার কারণে ওই জাহাজগুলো তাদের মূল লক্ষ্য বা গন্তব্যে গিয়ে পৌঁছতে পারে না। জিপিএস এর মাধ্যমে জাহাজগুলো চলার কারণে জাহাজগুলো চতুর্দিকে ঘুরতে থাকে, নিজ লক্ষ্য উদ্দেশ্যে তারা যায় পৌঁছতে পারে না। আর এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে তেল এবং গ্যাস যেতে পারতেছে না। আর এই তেল এবং গ্যাস না যেতে পারার কারণে পুরো ইউরোপের মধ্যে তেল এবং গ্যাসের দাম প্রায় 50% উপরে বেড়ে গেছে। আর ইরান এটাই চায়, তারা চায় তেলের দাম আরো বেশি যাক। তেলের দাম এখন $80 থেকে $90 কাছাকাছি চলে গেছে। এই তেলের দাম তারা চায় $200 পর্যন্ত চলে যাক। তেলের দাম যদি $200 পর্যন্ত চলে যায়, তাহলে পুরো পৃথিবীর চাপ পড়বে আমেরিকান প্রেসিডেন্টের উপরে। আর এই আমেরিকান প্রেসিডেন্ট পুরো পৃথিবীর চাপে মাথা নত স্বীকার করে তখন বাধ্য হবে।